বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভা সম্পর্কে। মধুসূদন দত্ত এই নামটা উচ্চারণ করলেই আমাদের কাছে যেমন একদিকে মেঘনাদবধ কাব্যের মতো বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র বলা যেতে পারে সাহিত্যিক মহাকাব্যের স্রষ্টা রূপে যে ব্যক্তির নাম উঠে আসে, পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির হাত ধরে বাংলায় সেদিন যে নবজাগরণ ঘটেছিল তার আলোক ছটা যাঁর লেখালেখির মধ্য দিয়ে অনেকাংশেই আমাদের বাংলার শিক্ষিত সমাজে ছড়িয়ে পড়েছিল, মধুসূদন দত্ত তাদের মধ্যে অন্যতম। কিন্তু শুধু মেঘনাদবধ কাব্য রচনা করে রাম রাবণ সংক্রান্ত যে চিন্তা এবং চেতনা সেখান থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিয়ে এসে রাবণকে রাজা করা, রাবণকে নায়ক করা, সবথেকে বড় কথা রাবণকে নায়ক রূপে চিহ্নিত করে মানবতার জয়ধ্বজা ওড়ানো, মানুষের শক্তির জয়গান গাওয়া, এটা যেমন মধুসূদন দত্তের একটা বড় জায়গা, ঠিক তেমনি বাংলা নাটকের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে একটা বিপ্লব সূচনা করেছিলেন মধুসূদন দত্ত। সেও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির হাত ধরেই সমাজ সম্পর্কিত চিন্তা চেতনা, সমাজের চিন্তা চেতনা যা কিছু রয়েছে বদ্ধমূল হয়ে তাকে ভেঙে দেওয়া, এই যে রাম রাবণ সংক্রান্ত চিন্তাকে সরিয়ে দিয়ে রাবণকে নায়ক করে তোলা, রাবণের মধ্যে মানুষের শক্তির জয়গানকে ঘোষণা করা, এটা যেমন আমাদের হিন্দুদের যে বিশ্বাস সংস্কার তাকে যেমন একটা পরিবর্তন করা, সেখানে যেমন একটা বিপ্লব সূচনা করবার একটা দিক, ঠিক তেমনি একইভাবে নাটকের ক্ষেত্রেও বলা যেতে পারে একটা বিপ্লব তিনি সূচনা করেছিলেন। কিভাবে সেটা হয়েছিল? না, নাটক কেমন করে লিখতে হয়, এবং নাটক কেমন করে লিখতে হয় শুধু তাই নয়, নাটকের গঠন কৌশল বা নির্মাণ কৌশল বা আঙ্গিক নিয়ে নয়, নাটকের কাঠামো নিয়ে নয়, একই সঙ্গে বিষয় এবং রসগত নির্বাচনের ক্ষেত্রেও আমরা বলতে পারি মধুসূদন দত্ত বাংলা নাট্য জগতেও একটা বিপ্লব সূচনা করেছিল। আমরা জানি যে বাংলা নাটকের উৎপত্তির যে ইতিহাস সেটাকে যদি সন্ধান করা হয় তাহলে বলা যেতে পারে যে আমাদের নাটকের জন্ম, আমরা আধুনিক অর্থে নাটক যাকে বলবো, তার জন্ম হয়েছিল ইংরেজদের সূত্র ধরেই। আমাদের মধ্যযুগের অভিনয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে আমাদের রামায়ণ, মহাভারত, আমাদের মঙ্গল কাব্য সবই আসরে পরিবেশন করা হতো, বেশিরভাগই পাঁচালির ঢঙে পরিবেশন করা হতো এবং সেগুলো সবই গেয় সাহিত্য। সেগুলোর মধ্যেই আমাদের বাঙালির একটা নিজস্ব অভিনয়ের ধারা ছিল, এক ধরনের বর্ণনাত্মক অভিনয়, নিত্যগীত মুখর অভিনয়। এছাড়া ছিল যাত্রা, যাত্রা বলতে কৃষ্ণযাত্রার কথা আমাদের বিশেষভাবে মনে আসে, এবং এক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর কথা আমরা জানি, তাঁর রাধা বিরহ, রুক্মিণী হরণ, এই ধরনের নাটকের অভিনয়, যেগুলোকে যাত্রাপালাই বলা উচিত, যে পালাগুলোর রচয়িতা চৈতন্যদেবের মেসমশাই চন্দ্রশেখর বলে আমরা জানতে পারি, এই ধরনের পালা তিনি অভিনয় করতেন, যেগুলোকে যাত্রাপালা বলা হয়, এবং সেখানেও সাজ পোশাকের সঙ্গে সঙ্গে নিত্যগীত মুখর একটা অভিনয়ের একটা আবেদন সেখানে উঠে আসছে। কিন্তু একেবারে মঞ্চ বেঁধে একটা দৃশ্যপট ঝুলিয়ে নাটক অভিনয় করা, এটা কিন্তু বাঙালির জীবনে আসছে ইংরেজদের সূত্র ধরে। কারণ আমরা জানি ইংরেজরা এদেশে আসছে, তারা ব্যবসা বাণিজ্যের নাম করে এসে এদেশে শাসক হয়ে উঠল। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই মোটামুটিভাবে শহর কলকাতার বুকে একের পর এক ইংরেজদের থিয়েটারগুলো তৈরি হচ্ছে, ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস, ক্যালকাটা থিয়েটার। তার সঙ্গে পাল্লা দিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম এদেশের বাবুরা শখের থিয়েটার তৈরি করছেন, প্রসন্ন কুমার বাবুর হিন্দু থিয়েটার, নবীন বসু শ্যামবাজার থিয়েটার। এরকমই একটি শখের থিয়েটার পর্বের একটি থিয়েটার হচ্ছে বেলগাছিয়া রঙ্গমঞ্চ। পাইকপাড়া রাজা, দুই রাজা প্রতাপচন্দ্র সিংহ এবং রাজা ঈশ্বরচন্দ্র সিংহ, তাঁদের উদ্যোগে পাইকপাড়ার যে রাজপরিবারের যে বেলগাছিয়া রঙ্গমঞ্চ, বেলগাছিয়ায়, সেই রঙ্গমঞ্চকে কেন্দ্র করে আমরা জানি যে মধুসূদন দত্তের বাংলা নাটকে অনুপ্রবেশ। এবং যে কথা আমরা বলতে চেষ্টা করছিলাম সেটা হলো যে মধুসূদন দত্তের আগেই তার মানে নাটক শুরু হয়ে গেছে। আমাদের নিজস্ব মধ্যযুগের অভিনয় বলতে এক ধরনের বর্ণনাত্মক নিত্যগীত মুখর অভিনয়, কিন্তু মঞ্চবেদে নাটকের অভিনয় আধুনিক অর্থে যাকে ড্রামা বলা হয়, যে থিয়েটার ইংল্যান্ডের থিয়েটারের সূত্র ধরে আমাদের দেশে আসছে, যেখানে একজন অন্যতম প্রতিনিধি স্থানীয় নাটককার বলতে আমরা শেক্সপিয়রকে বুঝছি। এছাড়া অন্যান্য ফরাসি নাট্যকার মলিয়র টলিয়র, তাদের কথাও আসছে আস্তে আস্তে। তো এই ধরনের থিয়েটার
তার সঙ্গে বাঙালির পরিচয়, সেই ধরনের মঞ্চের জন্য নাটকের রচনা, এটা এই যে আধুনিক অর্থে নাটক, যাকে আমরা ড্রামা শব্দ দিয়ে চিহ্নিত করছি, এটা কিন্তু তাহলে ইংরেজদের দান। ইংরেজদের দেখেই বাঙালি বাবুরা থিয়েটার তৈরি করছেন, কিন্তু সেই থিয়েটারে প্রথম দিকে যে নাটক অভিনীত হচ্ছে সেগুলো বেশিরভাগ ইংরেজি নাটকের বঙ্গানুবাদ, কখনো বা ইংরেজি নাটক অভিনীত হচ্ছে, কখনো বা সংস্কৃত নাটকের বঙ্গানুবাদ হচ্ছে। বেশিরভাগ সংস্কৃত নাটকের বঙ্গানুবাদ হচ্ছে, কখনো কখনো ইংরেজি নাটক অভিনীত হচ্ছে। শেক্সপিয়ারের নাটকের কথা বলা যায়, কালিদাসের নাটকগুলোর বঙ্গানুবাদ হচ্ছে, শ্রীহর্ষের রত্নাবলী নাটকের অভিনয় হচ্ছে। এই যে শ্রীহর্ষের কথা বললাম, এই বলার কারণটা হচ্ছে যে এই যে আমরা বেলগাছিয়া রঙ্গমঞ্চের কথা বলছিলাম যে ইংরেজদের দেখে বাবুরা শখের থিয়েটার তৈরি করলো, তেমনই একটি বাবুদের থিয়েটার হচ্ছে বেলগাছিয়া রঙ্গমঞ্চ। প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহের যে থিয়েটার, সেই বাবুদের বেলগাছিয়া রঙ্গমঞ্চে সেই সময় শ্রীহর্ষের রত্নাবলী নাটকের অভিনয় হচ্ছে। নাটকটি অভিনীত হচ্ছে ওই ধরে নেওয়া যায় 1858 দিকে। এই রত্নাবলী নাটকের অভিনয়, এই নাটকটাকে যাতে ইংরেজিতে অনুবাদ করে সেই নাটকের অভিনয় করা যায়, যাতে সাহেবরা এই থিয়েটার দেখতে পারেন। কারণ সাহেবদের দেখি বাবুরা থিয়েটার করছেন, আবার সেই বাবুদের থিয়েটারেও কিন্তু সাহেবরা যেতেন। কারণ মনে রাখতে হবে যে বাবুরা আসলে সাহেবদের থিয়েটারে আমন্ত্রিত ছিলেন। সেই সূত্রে তাদের থিয়েটার থেকে বাবুদের যেমন থিয়েটারে শখ হয়, তেমনি বাবুরাও তাঁদের থিয়েটারে সাহেবদেরকে আমন্ত্রণ জানাতেন। এখন সাহেবরা ইংরেজরা তারা তো আর বাবুদের থিয়েটার, বাংলা থিয়েটারের কোনো অর্থ বুঝতে পারবে না। সেই জন্য তাদেরকে বোঝানোর জন্য ইংরেজিতে নাটক অভিনয়ের প্রয়োজনীয়তা দেখা দিল, এবং সেই নাটক হচ্ছে অনেক নাটকের মধ্যে বিশেষত যে নাটকটার আমরা কথা বলবো, যে বেলগাছিয়া রঙ্গমঞ্চে শ্রীহর্ষের লেখা রত্নাবলী নাটক, তার বঙ্গানুবাদ অনুবাদ করছেন আমাদের সেই সময়কার বিশিষ্ট সংস্কৃত নাটকের বঙ্গানুবাদক রামনারায়ণ তর্করত্ন। যে নাটকটি অভিনীত হচ্ছে এবং খুব জনপ্রিয়তা পাচ্ছে, এবং এই নাটক যাতে ইংরেজিতে অভিনয় করা যায় সেই জন্য এই নাটকের ইংরেজি অনুবাদক খোঁজা হচ্ছে। কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, বন্ধু গৌরদাস বসাক, এদের সূত্র ধরেই মধুসূদন দত্তের ডাক পড়ছে এই বেলগাছিয়া রঙ্গমঞ্চে। তিনি নাটকটির পাণ্ডুলিপি পড়লেন, নাটকটির অভিনয় দেখলেন, এবং দেখার পর তার যেটা মনে হয়েছিল যে এই নাটকটা অ্যাকচুয়ালি বাংলা নাটকের আদর্শ হতে পারে না, এটা সংস্কৃত নাটক। এবার সংস্কৃত নাটক আর বাংলা নাটক বা আদর্শ নাটক নয় কেন, এই কথাগুলো আমরা কেন বলবো? সংস্কৃত নাটক কি তাহলে নাটক নয়? সংস্কৃত নাটকও নাটক, কিন্তু মনে রাখতে হবে যে সংস্কৃত নাটককে বিচার করতে গেলে, নাট্য তত্ত্বের নিরিখে বিচার করতে গেলে আমরা দেখব যে নাটকের যে ফর্ম, নাটকের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো অনেকাংশেই সংস্কৃত নাটকে রক্ষা করা হয়নি। আমরা তো আজকের দিনে পাশ্চাত্য নাট্যতাত্ত্বিকদের মতাদর্শগুলোকে সামনে রেখে, শেক্সপিয়ারের নাটকগুলোকে সামনে রেখেই তো একটা নাটকের আদর্শ তৈরি করতে চাই। সেই আধুনিক বৈশিষ্ট্যগুলো আমাদের সংস্কৃত নাটকে নেই। যেমন হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে নাটকের প্রাণ। বর্ণনাত্মক ভঙ্গিতে যদি নাটককে উপস্থাপন করা হয় তাহলে সেই নাটকের মধ্যে দ্বন্দ্ব ধরা পড়ে না, নাটকের কাহিনীর মধ্যে গতি ধরা পড়ে না। চরিত্রগুলো যদি মুহুর্মুহু বর্ণনাত্মকভাবে নিজের বক্তব্যগুলোকে উপস্থাপন করে, কোনো বনভূমি বা মনোরম শোভা থেকে যদি অনর্গল সেটা নিয়ে কথা বলে যায়, কিংবা দুঃখ বেদনার মুহূর্তে তার ভাবনা যদি অনর্গল প্রকাশিত হতে থাকে, একেবারে একজন বলা যেতে পারে গীতি কবির হৃদয়োচ্ছ্বাসের প্রকাশের মতো, তাহলে আমরা জানি যে কবিতার নাটক তো এক নয়। কবিতায় থাকে কাব্যিক উচ্ছ্বাস, হৃদয়ের স্বতঃস্ফূর্ত প্রকাশ। কাব্যের মধ্যে থাকে কাহিনীর বর্ণনাত্মক উপস্থাপনা। আর নাটক কি না? নাটক হচ্ছে সংঘটনাত্মক। একটা কাহিনী যেন আমার চোখের সামনে ঘটছে, তার মধ্যে দ্বন্দ্ব থাকবে, সাসপেন্স থাকবে, অর্থাৎ উৎকণ্ঠা, কৌতূহল, একটা দ্রুত গতি সেখানে থাকবে। অর্থাৎ আমি স্টেশনে পৌঁছালাম, ট্রেনটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, এই যে গতিটা, এটাই তো নাটকের বৈশিষ্ট্য। আমাদের সংস্কৃত নাটকে অনেক সময় সেগুলোর একটা অভাব আছে। চরিত্ররা অনেক সময় তাদের হৃদয়োচ্ছ্বাসকে এতটা বেশি গুরুত্ব দিচ্ছে যে সেখানে নাট্যদ্বন্দ্ব অনেক ক্ষেত্রে ম্লান হয়ে যাচ্ছে, কাহিনীর গতি স্লোথ হয়ে যাচ্ছে, বর্ণনাত্মক প্রসঙ্গ এত গুরুত্ব পাচ্ছে যে দ্বন্দ্ব প্রকাশিত হচ্ছে না, যে দ্বন্দ্বকে নাটকের প্রাণ বলা হয়। সেই জন্য মধুসূদন দত্ত মনে করতেন যে আমাদের যে সংস্কৃত নাটক, সেই নাটকটা এইভাবে চিহ্নিত করা যায় সেই নাটককে, যে তিনি বলছেন আওয়ার্স আর ড্রামাটিক পোয়েম। অর্থাৎ আমাদের যে নাটকগুলো সংস্কৃতে, সেগুলো হচ্ছে নাটকের ফর্মে লেখা হলেও আওয়ার্স আর ড্রামাটিক পোয়েম, সেগুলো আসলে কবিতা।
কবিতার বর্ণনাত্মক ঢং, হৃদয়ের উচ্ছ্বাসের বাড়াবাড়ি, এগুলো নাটকের যে আবেদন বা দ্বন্দ্ব বা উৎকণ্ঠা তাকে কি করেছে না কিছুটা হলেও তরল করে দিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁর কাছে নাটকের আদর্শ হচ্ছে পাশ্চাত্য নাটকের আদর্শ, শেক্সপিয়রের নাটকের আদর্শ। এই পাশ্চাত্য নাটকের আদর্শ নিয়ে যাতে নাটক লেখা যায়, বাঙালির কাছে যাতে একটা নাটকের আদর্শ খাড়া করা যায়, সেই চেষ্টা তিনি করলেন। তার আগেও যে বিচ্ছিন্নভাবে হয়নি এমনটা নয়। আমরা জানি যে জেসি গুপ্ত বলে একজন লেখকের কথা আমরা জানি, তার কীর্তিবিলাস এই ধরনের নাটকের কথা আমরা জানতে পারছি। এই ধরনের নাটকের মধ্যেও কিন্তু আমরা সমালোচকদেরকে বলতে শুনছি যে এই ধরনের নাটকের মধ্যেও আধুনিক নাটকের বৈশিষ্ট্য আছে, কিন্তু সেগুলো খুব সচেতনভাবে বা খুব একটা ধারা তৈরি করে দেবার মতো কিন্তু জায়গা তৈরি করেনি। সেগুলো একান্তই বিচ্ছিন্ন সৃষ্টি ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু সচেতনভাবে বাংলা নাটকের মধ্যে একটা বিপ্লব সূচনা করা, একটা পালা বদল আনা, সেটা কিন্তু করছেন আমাদের মধুসূদন দত্ত খুব সচেতনভাবে। কিভাবে করছেন না, তিনি ওই যে রত্নাবলী নাটকের অনুবাদের যে বাংলা অনুবাদ, যেটা শ্রীহর্ষের লেখা সংস্কৃত নাটক, তাকে বাংলায় রামনারায়ণ তর্করত্ন অনুবাদ করেছেন, সেই নাটক তিনি অভিনয় দেখলেন, তার পাণ্ডুলিপি পড়লেন, এবং সেই নাটক ইংরেজিতে অনুবাদ করবার যে কোনো সার্থকতা নেই, কারণ সেটা যে নাটকই নয়, সেটাকে ওই আওয়ার্স আর ড্রামাটিক পোয়েম ছাড়া কিছু বলা যায় না, এটা উপলব্ধি করে মধুসূদন দত্ত নিজে নাটক লিখতে চাইলেন। তিনি বললেন, অলিকুনাট্য রঙ্গে মজেলোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে না হিসয়। রাঢ়বঙ্গের মানুষ, বাংলার মানুষ অলিকুনাট্য প্রীতিতে মজে রয়েছে, তাদেরকে সুনাট্য প্রীতির স্বাদ দিতে হবে। এই সুনাট্য কি না, শেক্সপিয়ারের নাটকের আদর্শ, পাশ্চাত্য নাটকের আদর্শ, ইংরেজি নাটকের আদর্শ, তাকে সামনে রেখে নাটক লেখা, নাটকের মধ্যে দ্বন্দ্বকে পরিস্ফুট করা, নাটকের মধ্যে গতিময়তাকে আনা, চরিত্রগুলোকে সামনে রেখে একটা বলা যেতে পারে সংঘটনাত্মক কাহিনীকে পরিস্ফুট করা। এই যে আধুনিক নাটকের যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে সামনে রেখে তাঁর হাত ধরেই জন্ম নিল বাংলায় প্রথম মৌলিক নাটক শর্মিষ্ঠা। তারপরে তিনি একাধিক্রমে 1859-এর দিকে তিনি শর্মিষ্ঠা লিখছেন। সেই নাটক খুব সাফল্যের সঙ্গে আমাদের বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছে। এরপর তিনি পদ্মাবতী লিখছেন 1860-এ। এরপর তিনি 1861-র দিকে একটি ট্র্যাজেডি নাটক লিখছেন, যার নাম কৃষ্ণকুমারী। এবং কৃষ্ণকুমারী লেখার পাশাপাশি এর ঠিক আগে 1860-এ দুখানি প্রহসন লিখছেন। একটির নাম একে কি বলে সভ্যতা, এবং আরেকটির নাম বুড়ো শালিকের ঘাড়েরও। এবার আমরা যে বললাম শর্মিষ্ঠা বাংলায় প্রথম মৌলিক নাটক, এই মৌলিকত্ব কোথায়? এ কি বিষয়বস্তুতে? না, বিষয়বস্তুতেও এক অর্থে মৌলিক, আবার নাটকের ফর্মেও মৌলিক। এটা কোন কোন দিক থেকে আমরা বলতে পারি না, ফর্মের দিক থেকে আমরা ওই যে বললাম সংস্কৃত নাটকের কাঠামোকে সরিয়ে রেখে পাশ্চাত্য ইংরেজি নাটকের আদর্শকে সামনে রেখে তিনি মনে করতেন ইংরেজি নাটকের আদর্শ, শেক্সপিয়রের নাটকের আদর্শই হচ্ছে আধুনিক নাটকের আদর্শ। সেই আদর্শকে সামনে রেখে বাংলায় যদি নাটক লেখা হয়, সেটাই হবে বাংলা নাটকের আদর্শ। এই যে সংস্কৃত নাটকের আদর্শ, যাকে তিনি মনে করেন যে নাটকের আদর্শ হতে পারে না, তাকে সরিয়ে রেখে ইংরেজি নাটকের আদর্শকে সামনে রেখে বাংলায় একটা প্রথম নাটক রচনা করে বাংলা নাটকের একটা বলা যেতে পারে একটা আদর্শকে খাড়া করে দিলেন। এখানেই এর মৌলিকত্ব। এবার বিষয়বস্তুর দিক থেকে দেখা যাবে যে এই নাটকের কাহিনী তিনি মহাভারত থেকে গ্রহণ করছেন, মহাভারতের আদি পর্ব থেকে। মহাভারতের আদি পর্বে দেবযানী জয়জাতি যে কাহিনী, সেখান থেকে তিনি গ্রহণ করছেন। কিন্তু তার বিশেষত্ব কোথায় না, তিনি মহাভারতের কাহিনীকে নতুনভাবে তার মতো করে তিনি সাজাচ্ছেন। পুরাণ বা পৌরাণিক প্রসঙ্গ থেকে কাহিনী গ্রহণ করে নাটক লেখা, কাব্য লেখা, এ তো সেই কালিদাসের সময় থেকেই চলে আসছে। কালিদাস থেকে শুরু করে বিখ্যাত যে নাটককাররা, রচয়িতারা, তারা প্রত্যেকেই কিন্তু কাহিনী নির্বাচনের ক্ষেত্রে কেউই কিন্তু খুব একটা নতুন বিষয়কে নির্বাচন করেননি। তার মানে কি সেগুলো মৌলিক নয়? এমনকি শেক্সপিয়রের নাটকের যখন আমরা কথা বলবো, তাঁর যে নাটকগুলো, সে ম্যাকবেথ হোক, হ্যামলেট হোক, সেই কাহিনীগুলোও কিন্তু সবটাই যে শেক্সপিয়রের নিজস্ব তা কিন্তু নয়। প্রচলিত কাহিনীকে, গল্পকেই তিনি গ্রহণ করেছেন। কারণ মনে রাখতে হবে যে নাটকের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে নাটক মঞ্চে অভিনীত হবে। দর্শকের কাছে নতুন বিষয় অপেক্ষা যে বিষয় তারা জানে, সেই বিষয়কেই যদি নতুনভাবে তুলে ধরা যায়, সেটা হচ্ছে একটা চেনা পথে হাঁটার মতো বিষয়। তাতে দর্শকদের কাছে
তাদের পছন্দের বিষয়কে নতুনভাবে তুলে ধরার মধ্য দিয়ে তাতে দর্শকদের আকৃষ্ট করবার জায়গাটা অনেক সুবিধাজনক হয় একজন নাটককারের কাছে, একজন নির্দেশকের কাছে, একজন বলা যেতে পারে নাটকের সঙ্গে, মঞ্চের সঙ্গে যাদের যোগাযোগ তাদের কাছে। ফলে আমরা জানি যে কালিদাস যেমন তার নাটক থেকে শুরু করে কাব্য সব কিছুরই কাহিনী গ্রহণের ক্ষেত্রে তিনি একটা পরম্পরায় চলে আসা কাহিনীকে গ্রহণ করেছিলেন, ঠিক মধুসূদন দত্তও তিনি কখনো বলা যেতে পারে আমাদের মহাভারতের কাহিনীকে তিনি গ্রহণ করছেন, মহাভারতের শর্মিষ্ঠা দেবযানীর গল্পকে অবলম্বন করে তিনি জয়জাতির কাহিনীকে অবলম্বন করে তিনি যেমন তার শর্মিষ্ঠা নাটক লিখছেন 1859 সালে, তেমনি গ্রিক পুরাণের গল্প অ্যাপেল অফ ডিসকোর্ড বলে যে কাহিনী গ্রিক পুরাণের গল্প, সেই কাহিনীকে তিনি অবলম্বন করে লিখছেন পদ্মাবতী। কিন্তু এই পদ্মাবতী নাটকে তিনি কিন্তু পুরাণের কাহিনীগুলোকে নতুনভাবে সাজাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাবো যে গ্রিক পুরাণে যেখানে ছিল জুনো, ভেনাস এবং বলা যেতে পারে যে আরেকটি নারী প্যালাস, এই তিনটি নারীকে তিনি ভারতীয় পুরাণের ছাঁচে তিনি শচী, রতি এবং মুরোজা এতে পরিণত করলেন, এবং প্যারিসকে তিনি করে দিলেন ইন্দ্রনীল এবং হেলেনকে করে দিলেন পদ্মাবতী। এই যে হেলেনকে ঘিরে ট্রয়ের যুদ্ধ হয়, যেখানে অ্যাপেল অফ ডিসকোর্ডের মূল বিষয়টা হচ্ছে যে এই যে তিন নারী জুনো, ভেনাস এবং প্যালাস, এই গ্রিক পুরাণের নারীদের মধ্যে, নায়িকাদের মধ্যে কে সব থেকে সুন্দরী, সেই ভার এসে পড়ল প্যারিসের হাতে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারিস এই গ্রিক পুরাণের তিন নারী বা দেবীদের মধ্যে সুন্দরী রূপে চিহ্নিত করেছিলেন ভেনাসকে, এবং তার ফলে তিনি হেলেনকে লাভ করেছিলেন। কিন্তু পরিণামে আবার ট্রয়ের যুদ্ধ হচ্ছে। এইখানেও দেখানো যাচ্ছে যে শচী, রতি আর মুরোজা, এই তিন নারীর মধ্যে, এই তিন পৌরাণিক নারী চরিত্রের মধ্যে কে সব থেকে সুন্দরী, সেই দায়িত্ব এসে পড়ছে ইন্দ্রনীলের ওপর, এবং সেই দায়িত্ব পালন করে তিনি সব থেকে সুন্দরী রূপে তিনি চিহ্নিত করছেন কাকে না, তিনি চিহ্নিত করছেন রতিকে, এবং এর ফলে তাকে অনেক বলা যেতে পারে দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে, অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। তিনি অনেক দুঃখ কষ্ট বলা যেতে পারে তার মধ্য দিয়ে অতিক্রম করে তিনি শেষ পর্যন্ত পদ্মাবতীকে লাভ করছেন। এখন এই যে গল্পগুলো, এই গল্পগুলো আসলে গ্রিক পুরাণের গল্পের অবলম্বনে হোক কিংবা আমাদের ভারতীয় পুরাণের গল্প অবলম্বন করে হোক, কেন তিনি পুরাণকে আশ্রয় করলেন? আসলে মনে রাখতে হবে যে আমাদের গিরিশচন্দ্র ঘোষ একটি কথা বলেছিলেন, হিন্দুস্তানের মর্মে মর্মে ধর্ম, মর্মাশ্রয় করে নাটক লিখিতে হইলে ধর্মাশ্রয় করিতে হইবে। এইখানে একটা কথা মনে রাখতে হবে যে গিরিশচন্দ্রের অনেক আগেই মধুসূদন দত্তই কিন্তু, তাঁর হাত ধরেই কিন্তু বাংলা পৌরাণিক নাটকের যথার্থ সূচনা। তার আগেও তারাচরণ শিকদারের লেখা ভদ্রার্জুন বলে একটি নাটকের কথা আমরা জানি, কিন্তু আবারও বলছি জে.সি. গুপ্তের কীর্তিবিলাস কিংবা তারাচরণ শিকদারের ভদ্রার্জুন, যার মধ্য দিয়ে একটা পৌরাণিক নাটক কিংবা একটা বলা যেতে পারে ট্র্যাজেডি নাটকের জন্ম হয়ে গেলেও সেগুলো ছিল বিচ্ছিন্ন সৃষ্টি, কিন্তু যার হাত ধরে এই ধারাটাকে আমরা প্রতিষ্ঠিত হতে দেখছি সে কিন্তু মধুসূদন দত্ত। এর একটা কারণ আছে, মধুসূদন দত্ত কেন পুরাণের প্রতি তার এই আগ্রহ, এর একটা সহজ ব্যাখ্যা এইভাবে আমরা দিতে পারি যে গিরিশচন্দ্র ঘোষের মতো এমন পাকা অভিনেতা, মঞ্চ জ্ঞান থাকা মানুষ খুব কমই এসেছে। একটা সময়ের পেশাদার থিয়েটারের মূল কারিগর ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। প্রত্যেকটি ব্যবসায়িক থিয়েটার সেই সময় চেয়েছে তাদের দলে গিরিশচন্দ্র ঘোষ থাক। গিরিশচন্দ্র থাকা মনেই থিয়েটারটি অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মন জয় করতে পারবে। গিরিশচন্দ্র থাকা মানেই হচ্ছে সেই থিয়েটারে জয় জয়কার হবে। সেই গিরিশচন্দ্র বলছেন হিন্দুস্তানের মর্মে মর্মে ধর্ম, মর্মাশ্রয় করে নাটক লিখতে গেলে ধর্মাশ্রয় করতে হবে। মনে রাখতে হবে মধুসূদন দত্ত সরাসরি সেইভাবে অভিনয়ে যুক্ত থাকেননি, তিনি নাটকের নির্দেশনা দেননি, কিন্তু মনে রাখতে হবে মধুসূদন সেই বাংলা থিয়েটারের, বাংলা নাটকের সেই প্রথম মানুষ যাকে প্রথম বাংলায় মৌলিক নাটকের স্রষ্টা রূপে চিহ্নিত করা হয়। সেই মানুষটা কিন্তু একেবারে প্রথম পর্বেই বুঝে গেছিলেন যে একটা নাটক লেখা হয় মঞ্চে অভিনয়ের জন্য,
নাটক নিছক ওই পাণ্ডুলিপি আকারে ছাপার অক্ষরে সেটা প্রকাশিত হবে সেটার কোনো গুরুত্ব নেই। নাটকের একটা সাহিত্যগুণ আছে, তাকে আমরা পাঠ করব, সেটা ঠিক আছে, কিন্তু নাটকের গুরুত্ব বা সার্থকতা নির্ভর করছে নাটকটি মঞ্চে অভিনীত হতে পারছে কিনা। যদি না অভিনীত হয় তাহলে সেই নাটক ওই ড্রয়ারের মধ্যে পড়ে থাকা বা টেবিলের উপর পড়ে থাকার কোনো তার পাণ্ডুলিপির তার কোনো মূল্য থাকে না। ফলে মধুসূদনকে উপলব্ধি করতে হয়েছিল যে দর্শক, বাঙালি দর্শক মঞ্চে যতখানি পুরাণ বা পৌরাণিক প্রসঙ্গ নিয়ে নাটককে পছন্দ করবে ততখানি অন্য কোনো নাটক তারা পছন্দ করবে না। বিশেষত সংস্কৃত নাটকের অনুবাদ দিয়ে যখন বাংলা নাটক তার কাজ চালাচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছুটা সংস্কৃত আদর্শকেই সামনে রেখে পুরাণের প্রসঙ্গকে যদি না গ্রহণ করা যায়, তাহলে বিষয়বস্তুর দিক থেকে বাংলা নাটকের পক্ষে বাজিমাত করা সম্ভব নয়। ফলে তিনি শর্মিষ্ঠা কিংবা পদ্মাবতী লিখতে গিয়ে সমসাময়িক সমাজ অপেক্ষায় তাঁর দৃষ্টি কিন্তু অনেকটা গিয়ে পড়ল পুরাণের সেই অতীত প্রসঙ্গে। তা বলে কি এই নাটকগুলো শুধুই ভক্তিরস সঞ্চারের নাটক না। এই নাটকগুলোর মধ্য দিয়ে যেভাবে বিশেষত শর্মিষ্ঠার মতো নাটকে ত্রিকোণ সম্পর্কের চেয়ে আবেদন, জটিলতা, দ্বন্দ্ব, নারীর ঈর্ষা, প্রতিহিংসা যেভাবে দেখানো হয়েছে পদ্মা, আমাদের বলা যেতে পারে দেবযানীর মতো চরিত্রে, তাতে করে এই নাটকগুলো পুরাণকে আশ্রয় করলেও মধুসূদন সেগুলোকে যে মৌলিকভাবে চরিত্রগুলোকে উপযোগী করে তুলেছে নাটকের, বলা যেতে পারে দ্বন্দ্ব সমন্বিত চরিত্র, যে চরিত্রকে ঘিরে নাটকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যে চরিত্রগুলোর মধ্যে নারীর চিরন্তন চাওয়া পাওয়ার জগৎ, তার হিংসা, তার প্রতিহিংসা, তার স্নেহ ভালোবাসার সমস্ত গুণগুলোকে সমানভাবে রক্ষা করা যায়, তাতে করে কিন্তু পুরাণকে আশ্রয় করলেও এই নাটক চিরকালের নরনারীর রক্ত মাংসের সত্তার আবেদনকে তুলে ধরছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই যে এক পুরুষ তার দুই নারী, এ তো আমাদের সেই একেবারে বলা যেতে পারে কালিদাসের সময়ের সেই মালবিকাগ্নিমিত্রমের মতো নাটকের কথাই আমাদেরকে মনে করিয়ে দেয়। ফলে বিষয়বস্তু নিজের মতো করে পছন্দ করলেও মধুসূদন সংস্কৃত নাটকের আদর্শ ছাড়তে পারেননি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তিনি শুধুমাত্র বলা যেতে পারে না সংস্কৃত নাটকের ধরনে থেকে বেরিয়ে এসে ইংরেজি নাটকের ধরনের নাটক লিখতে চাইলেও তিনি যে নাটকের গঠন কৌশল বা নির্মাণ কৌশলে অনেকাংশেই বর্ণনাকে গুরুত্ব দিয়েছেন, সেটাও যেমন সত্য, তেমনি বিষয় নির্বাচন, চরিত্র কাঠামো সমস্ত দিক থেকেই সংস্কৃত নাটকের আদর্শকে তিনি ছাড়তে পারেননি। সংস্কৃত নাটকে এক রাজার বলা যেতে পারে তার স্ত্রী থাকা সত্ত্বেও, রাজমহিষী থাকা সত্ত্বেও, রাজরানী থাকা সত্ত্বেও আবার বিবাহ করা, অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়া, এবং সেখানে সেই নারীকেও সম্মানের সঙ্গে মর্যাদা দেওয়া, তার সঙ্গে কোনো চারিত্রিক কোনো দোষ ত্রুটি নিয়ে নিছক একটা প্রেমকে কামনার রঙে রঞ্জিত করা, এটা অবশ্যই মধুসূদন প্রশ্রয় দেননি। সংস্কৃত নাটক কালিদাসের নাটকেও আমরা সেটা পাই না। কিন্তু এই যে এক পুরুষের একাধিক বিবাহ, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি ভালোবাসার জন্ম, এগুলো সংস্কৃত নাটকের একটা প্রচলিত গল্প। সেই গল্প, সেই ফর্ম, সেই মোটিভটাকে তিনি কিন্তু ব্যবহার করছেন। ফলে বিষয় থেকে শুরু করে নির্মাণ কৌশলে ওই যে বললাম বর্ণনাত্মক ঢং শর্মিষ্ঠা নাটকে প্রচুর পরিমাণে আছে। পদ্মাবতীতে তিনি কিছুটা দোষটা কাটিয়েছেন। এখানে মধুসূদন সম্পর্কে তাহলে প্রশ্ন তোলা যায় যে মধুসূদন কোথায় তাহলে মৌলিক হলেন? তিনি তো সংস্কৃত নাটকের আদর্শকে ছাড়তে পারলেন না, বিষয় থেকে শুরু করে আঙ্গিক কোথাও তো তিনি ছাড়তে পারলেন না, কিন্তু কোথাও তিনি ছাড়ার চেষ্টা করেছেন, অন্তত সচেতনভাবে কিছুটা এগিয়ে গেছেন। কখনোই এক ধাপে পুরোটা অতিক্রম করা যায় না, এক ধাপে পুরো অতীতটাকে নস্যাৎ করা যায় না। ওই যে বললাম মধুসূদনের ভাবনাই ছিল যে শুধু তো বিপ্লব করে একেবারে নতুন কিছু সৃষ্টি করে দিলে হবে না, যে নাটকটা দর্শক পছন্দ করবে না। তখনকার দর্শকের রুচিটা সংস্কৃত নাটকের আদর্শের সঙ্গে আষ্টে পিষ্টে বাঁধা। রত্নাবলীর মতো নাটক, যাকে তিনি যতই বলুন না কেন কুনাট্য, সেই কুনাট্যের সঙ্গে বাঙালির মেজাজ মনন এতখানি আষ্টেপৃষ্টে জড়িয়ে যে তাকে এত সহজে উপেক্ষা করা যায় না মধুসূদনের পক্ষে। কারণ এতখানি উপেক্ষা করলে নাটক তিনি যেটা লিখবেন সেটা ওই পাণ্ডুলিপিই পড়ে থাকবে, সেটা মঞ্চে অভিনীত হবে না।
ফলে একদিকে তার স্বাধীন ব্যক্তিসত্তা, তার শিল্পীসত্তা, তার নাট্যসত্তা, অন্যদিকে মঞ্চের দাবি, দর্শকের রুচি, এই দুয়ের মধ্যে একটা কোথাও দ্বন্দ্ব যেন আমরা তার শর্মিষ্ঠা এবং পদ্মাবতীতে পাবো। তাই যিনি ঘোষণা করেছিলেন যে তিনি সংস্কৃত নাটকের আদর্শকে ছাড়বেন, তিনি কিন্তু কথা রাখেননি। তাঁর নাটকের মধ্যে সংস্কৃত নাটকের আদর্শ ছিল, কিন্তু তাও শর্মিষ্ঠা অপেক্ষায় পদ্মাবতী, যে পদ্মাবতীতেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দকে ব্যবহার করছেন সংলাপে, সেই অমিত্রাক্ষর ছন্দকে তিনি প্রথম প্রয়োগ করছেন যে পদ্মাবতী নাটকে, সেই পদ্মাবতী শর্মিষ্ঠা অপেক্ষায় কিছুটা হলেও সংস্কৃত নাটকের আদর্শ থেকে সরে আসছে। তিনি ক্রমশ তার পথটা খুঁজে নিতে পারছেন এবং সেই পথটা তিনি আরও খুঁজে নিলেন তার দুই প্রহসনে, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোদে, 1860-এর দিকে রচিত, এবং আরও খুঁজে নিলেন কৃষ্ণকুমারীর মতো নাটকে, 1861-র দিকে রচিত। আমরা আগে যদি কৃষ্ণকুমারী সম্পর্কে একটু বলি, বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি, প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারীকে বলা হয়। এটা সমালোচকদের কথা, খুব গতানুগতিক কথা। ওই প্রথম একটা সৃষ্টি হিসাবে তাকে তো একটু আদর আপ্যায়ন করতে হয়, সেই সূত্রে কথা। মধুসূদন নিজেও জানতেন কৃষ্ণকুমারী কিন্তু সার্থক ট্র্যাজেডি হতে পারেনি। এই নাটকের কাহিনী তিনি কোথা থেকে গ্রহণ করছেন না, টডের কাহিনী থেকে। টডের রাজপুত ইতিহাসের যে কাহিনী, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান বলে যে গ্রন্থ, সেখান থেকে রাজপুত ইতিহাসের শেষ পর্যায়ে যে রাজপুত জাতি ইংরেজদের সঙ্গে লড়াইয়ে বীরত্বের পরিচয় দিয়েছিল, সেই রাজপুত জাতি কীভাবে শেষ জীবনে, শেষ পর্বে একটি নারীর ওপর ক্ষমতা প্রদর্শনের জন্য দ্বন্দ্বে লিপ্ত হয়, সেই ইতিহাসটাকে, রাজপুত জাতির শেষ গৌরবোজ্জ্বল ইতিহাস, যখন তাদের গৌরবের আলোটা আস্তে আস্তে ম্লান হতে বসেছে, একটা নারীকে ঘিরে, একজন অসহায় নারীকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, লড়াই চলছে, নিজেদের ক্ষমতা বীরত্বকে তারা নারীর ওপর অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রদর্শনের চেষ্টা করছেন, যা আসলে কাপুরুষতার নামান্তর, সেই অধ্যায়টাকে তুলে ধরছেন মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকে। এই নাটকের মধ্যে কি আছে না, এই নাটকের মধ্যে দেখানো হয়েছে উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারী, তিনি অসামান্য সুন্দরী, এবং সেই সুন্দরী কৃষ্ণকুমারীকে পাবার ইচ্ছা প্রকাশ করছেন দুই রাজপুত বীর, একদিকে জয়পুরের রাজা জয়সিংহ এবং অন্যদিকে মরুদেশের রাজা মানসিংহ। তাদের দুজনেরই কথা, কৃষ্ণাকে না পেলে তারা রাজ্য আক্রমণ করবে, রাজ্যকে ধ্বংস করে দেবে। কৃষ্ণার পিতা রাজা ভীমসিংহ কৃষ্ণাকে রক্ষা করবার মতো ক্ষমতা তার নেই বৃদ্ধ বয়সে। এই অবস্থায় পিতাকে এবং রাজ্যকে রক্ষা করবার জন্য প্রাণ বিসর্জন করছে কৃষ্ণা। এই কাহিনী টডের গল্প থেকে নেওয়া, কিন্তু মনে রাখতে হবে এই নাটকের মধ্যে মধুসূদন দত্ত নারী স্বাধীনতা, নারী চেতনাবাদ অনেকখানি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মরুদেশের রাজাকে নির্বাচন করছেন কে, যদিও ঘটনাচক্রে একটা চক্রান্তের শিকার হয়েও, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে জয়পুরের রাজা জয়সিংহ যতই ক্ষমতাশালী হন না কেন, মরুদেশের রাজা মানসিংহকে মনে মনে ভালোবেসে ফেলছেন কে না, কৃষ্ণকুমারী, তাকেই তিনি বিবাহ করতে চান। কিন্তু জয়সিংহ যদি তাকে না পায় রাজ্য আক্রমণ করবে। এই যে একজন নারী সেই 19 শতকের একেবারে প্রাথমিক লগ্নে দাঁড়িয়ে নিজের পাত্রকে নিজে পছন্দ করছে, তার জন্যই তাকে শেষ পর্যন্ত যেন প্রাণ বিসর্জন দিতে হলো, কারণ তার পছন্দের পাত্রকে বিবাহ করলে তো জয়পুরের রাজা জয়সিংহ মেনে নেবে না। ফলে এখানে দাঁড়িয়ে একজন নারীর নিজস্ব পাত্র নির্বাচনের এই যে স্বাধীনতাটুকু এবং তার জন্য নিজের প্রাণ বিসর্জন দেওয়া, এক অর্থে শুধু দেশের জন্য নয়, এখানে তার নিজস্ব পছন্দও একটা গুরুত্ব পাচ্ছে। সেটা সেই 19 শতকের প্রেক্ষাপটে যে পাশ্চাত্য চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত হয়ে যে মধুসূদন নবজাগরণের মন্ত্রের দ্বারা উজ্জীবিত হয়ে মানুষকে তার মূল্যে, তার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চাইলেন, নারীকে তার অধিকার ফিরিয়ে দিতে চাইলেন, নারীকেও মানুষ হিসেবে তার ব্যক্তি স্বাতন্ত্র্যে প্রতিষ্ঠিত করতে তিনি বীরাঙ্গনার মতো কাব্য লিখলেন। সেই মধুসূদনেরই এক অপরূপ সৃষ্টি কৃষ্ণা, যে মানসিংহকে বিবাহ করতে চাইলেন, তাকেই প্রেমিক রূপে বরণ করে নিতে চাইলেন, কিন্তু জয়পুরের রাজা জয়পুরের রাজা জয়সিংহ তিনিও তাকে প্রার্থনা করেন, তিনি না তাকে পেলে রাজ্য আক্রমণ করবে।
এই অবস্থায় শুধু তো পিতাকে রক্ষা করা নয়, রাজ্যকে রক্ষা করা নয়, কিছুটা যেন নিজের ভালোবাসার পাত্রকে যখন নাই পাওয়া যাবে তখন প্রাণ বিসর্জন এসেও। ফলে এখানে একজন নারীর নিজস্ব পছন্দ তা যখন গুরুত্ব পেল না, তখন আত্মবিসর্জনের মধ্যেই সেই প্রেমের একটা ট্র্যাজিক পরিণতিকে দেখানো হয়েছে। হয়তো এভাবেও প্রেমকে জয়ী করা যায়। ফলে এখানেও কিন্তু নারীর স্বাধীনতা ঘোষিত হয়েছে এক অর্থে। অন্তত প্রেমিককে বরণ করে নিতে না পারলেও নিজেকে, নিজের প্রাণটুকুর ওপর তো নিজের অধিকার থাকবে। যাকে পছন্দ করি না সেই জয়সিংহকে তো অন্তত বরমাল্য দেবার বলা যেতে পারে অধিকারটুকু তো কেউ খাটাতে পারল না তার উপর। এটা কিন্তু নারীর স্বাধীনতার একটা জায়গা, নারীর নিজস্ব নির্বাচনের একটা জায়গা। আরেকটা হচ্ছে সেই 19 শতকের প্রেক্ষাপটে যিনি মেঘনাদবধ কাব্য লিখে দেশাত্মবোধের একটা জয়গান ঘোষণা করতে চাইলেন। এখানেও রাজ্যকে রক্ষা করবার জন্য কৃষ্ণার আত্মবিসর্জন, পিতা ভীমসিংহকে রক্ষা করবার জন্য আত্মবিসর্জন, এটার মধ্যে দেশাত্মবোধেরও একটা প্রকাশ আছে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া এই নাটকের একটি অন্যতম চরিত্র হচ্ছে ধনদাস, যে অর্থের জন্য সব কিছু করতে পারে। জগৎ সিংহের সাগরেদ রূপে যে কাজ করেছে সেই ধনদাস, যাকে ধনের দাস বলা যায়, 19 শতকের প্রেক্ষাপটে পুরনো সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোকে পেছনে ফেলে পুঁজিবাদ, ধনতন্ত্র যে ক্রমশই মাথা তুলে দাঁড়াচ্ছে, ধীরে ধীরে 19 ফেলে 20 শতকে গিয়ে এই পুঁজিবাদ যে একটা বিরাট চেহারা নিয়ে দেখা দেবে। মধুসূদন দত্ত সেই 19 শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ধনদাসের মতো চরিত্রকে সৃষ্টি করে সেই পুঁজিবাদের ধনের জয় ঘোষণা করলেন। এটাও কিন্তু একটা আধুনিকতার লক্ষণ, এটাও কিন্তু সমাজ বিবর্তনের একটা চিহ্ন বা স্মারক, একটা পরিচয় বহন করছে এই ধনের চরিত্র। তবে নাটক হিসাবে, ট্র্যাজেডি হিসাবে এই নাটক কতখানি সার্থক সেই নিয়ে প্রশ্নচিহ্ন তোলা যায়। কারণ ট্র্যাজেডিতে নায়িকাকে কেন্দ্রীয় চরিত্ররূপে বা ট্র্যাজিক নায়িকা রূপে চিহ্নিত করতে গেলে তার মধ্যে কিছু গুণ থাকা আবশ্যক, পুরুষালী গুণ। কারণ ট্র্যাজেডিতে নায়িকাকে বা মেয়ে চরিত্রকে, নারী চরিত্রকে ট্র্যাজেডির নায়ক করা যায় কিনা এটা নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক আছে। কারণ হচ্ছে ট্র্যাজেডির নায়ক চরিত্র তাকেই আমরা বলবো যে একটা বিপর্যয়ের মাঝে মাথা নত করবে না, লড়াই করতে করতে শেষ পর্যন্ত সে হারবে, আগেই নিজেকে সঁপে দেবে না। যেমনটা রামের সঙ্গে যুদ্ধে আমাদের বলা যেতে পারে রাবণ জানতো তার পতন অবশ্যম্ভাবী, কিন্তু সে মাথা নত করেনি। মন্দোদরীর কথায় সে আগে আত্মসমর্পণ করেনি, লড়তে লড়তে প্রাণ দিয়েছে। এই যে পতন অনিবার্য জেনেও নিজেকে সঁপে না দিয়ে লড়াই করা, এটাই তো ট্র্যাজিক চরিত্রের বড় গুণ, যে লড়াই করতে করতে শেষ পর্যন্ত সে হাঁটু গেড়ে নিজেকে সমর্পণ করবে, কিন্তু লড়াই না করে নিজেকে সমর্পণ করবে না। কৃষ্ণার মতো চরিত্ররা, ভীমসিংহের মতো চরিত্ররা, যারা একটা প্রতিকূল পরিস্থিতির মাঝে এসে হালভাঙা নৌকার মতো এই যে প্রতিকূল পরিস্থিতির কাছে বাবা এবং মেয়ে আত্মসমর্পণ করল, মেয়ে মারা গেল, বাবা উন্মাদ হয়ে গেল। এ দৃশ্য আমাদের মনে প্যাথেটিক একটা আবেদন, একটা করুণ রসের আবেদন তৈরি করে। কিন্তু ট্র্যাজেডি বলতে আমরা যে ওই যে বললাম শুষ্ক নয়নে ট্র্যাজেডির নায়কের মধ্যে তার চোখ দিয়ে কখনো জল পড়বে না, জল যেন আগুন হয়ে ঝরবে। প্রতিকূল পরিস্থিতির মাঝে সে লড়াই করবে, মাথা নত করবে না, শেষ পর্যন্ত লড়াই করবে। যে লড়াই করার যে উদ্যমটা, সেটা সাধারণত পুরুষের মধ্যে থাকে, নারীর মধ্যে থাকে না। কিন্তু যদি কোনো নারী সেই পুরুষালী চরিত্র বিশিষ্ট হয়, তাহলে তাকেও ট্র্যাজেডির নায়ক করা যায়, এমনটাই বলছেন আধুনিককালে নাট্যতাত্ত্বিক নিকল বা প্রমুখরা। তো সেই নিরিখে বিচার করলে এই নাটকে কোথায় সেই ট্র্যাজিক বীরত্ব প্রদর্শন? উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারী নাকি তার পিতা ভীমসিংহ? ভীমসিংহ এমন এক অসহায় পিতা যে তার সন্তানকে রক্ষা করতে পারে না। ভীমসিংহ যদি ক্ষমতাশালী হতেন তাহলে কি কৃষ্ণাকে প্রাণ দিতে হতো? তাহলে এই প্রশ্নগুলো তুললে হয়তো কৃষ্ণকুমারী নাটকটিকে ততখানি ট্র্যাজেডি নাটকের সার্থকতার দরজা দেওয়া যায় না, আসন দেওয়া যায় না। কিন্তু আবার বলতে হবে যে কোনো সৃষ্টিরই প্রথম একটা প্রয়াস ভুল ত্রুটিযুক্ত হবেই। সেই নিরিখে মধুসূদন দত্তের এই চেষ্টাকে আমাদেরকে সার্থক বলতে হয়।
আমরা একটু আগে একটা কথা বলছিলাম যে মধুসূদন দত্ত নাটকের ফর্ম থেকে শুরু করে বিষয়, রসগত আবেদন দুদিক থেকেই একটা বিপ্লব সূচনা করেছিল, এবং সেই বিপ্লব সব থেকে বেশি সূচনা করেছিল যে নাটকের হাত ধরে, সেটা কিন্তু কৃষ্ণকুমারী নাটকের মধ্য দিয়ে। সেটা কি না, আমরা যে একটা কথা জানি যে আমাদের বাংলা সাহিত্য লেখা হচ্ছে একটা ভারতীয় দর্শনকে সামনে রেখে। সে সেই কালিদাসের যুগ থেকেই চলে আসছে যে আমাদের জীবনে যতই বিপর্যয় দুর্যোগ আসুক, একটা সময় সব কিছু মিলনের মধ্য দিয়ে শেষ হয়। জীবনে যা কিছু দুর্ভোগ সেটা একদিন মিলনে সমাপ্ত হয়, পরিণামে একটা ভালো কিছু হবে। সেই জন্যই বোধহয় আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে খণ্ডিত বলা হয়। রাধা বিরহে গিয়ে কাব্য সমাপ্ত হবে, এটা কি আর মেনে নেওয়া যায়? নিশ্চয়ই কৃষ্ণ ফিরে এসেছিল, রাধার সঙ্গে তার মিলন হয়েছিল। রাধা দুঃখে কাঁদছেন, কৃষ্ণ চলে গেছে, এমন একটা অন্ধকারের মাঝে বৃন্দাবনে দাঁড়িয়ে কাব্য সমাপ্ত হয়ে যাওয়াটা কাম্য নয়। কিন্তু তারপরেও বলতে হয় কেউ কেউ তো ব্যতিক্রমী হন, আর সেই নিরিখে যদি বলতে হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য খণ্ডিত নয়, রাধা বিরহে গিয়েই কাব্য সমাপ্ত, যেহেতু তার বেশি তো কোনো প্রমাণ সেইভাবে পাওয়া যায়নি, তাহলে মধ্যযুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বরুচণ্ডীদাসও একটা বিপ্লব সূচনা করেছিল, যে ভারতীয় দর্শনকে তিনি মানেননি। সাহিত্য তার কাজ তো শুধুমাত্র জীবনের দর্শনগুলোকে তুলে ধরা নয়, আমার সামাজিক রীতি নিয়ম শৃঙ্খলা, আমি কি মানি আর কি মানি না, এটা তো সাহিত্যের বিষয় হতে পারে না। জীবন বহু বিচিত্র, তার অনন্ত সম্ভাবনা। ফলে পাশ্চাত্যে আমরা দেখেছি একেবারে সাহিত্য সৃষ্টির, নাটক সৃষ্টির একেবারে সেই জন্মলগ্ন থেকে, যেখানে জন্মেছে সেই গ্রীসে ট্র্যাজেডিও জন্মেছে, কমেডিও জন্মেছে। ট্র্যাজেডির হাত ধরেই গ্রিক নাটকের সূচনা, আমরা এই কথা বলতে পারি। এসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস, সফোক্লিসের রাজা অউদিপাসের কথা তো আমরা বিশেষভাবে বলে থাকি। ট্র্যাজেডির মধ্য দিয়েই কিন্তু নাটকের জন্ম হয়েছিল। তারা কিন্তু ওই সমস্ত দর্শনে মানেনি যে বিচ্ছেদের মধ্যে, বেদনার মধ্য দিয়ে সাহিত্য সৃষ্টি করা যায় না, সাহিত্যের সমাপ্তি হতে পারে না। সাহিত্য যখন জীবনকে নিয়ে কারবার, জীবনের যখন অনেক সম্ভাবনা আছে, তখন আমি কি বিশ্বাস করি বা না করি সেটা দিয়ে সাহিত্যের সম্ভাবনাটাকে কখনো বেঁধে ফেলা উচিত নয়। মধুসূদন দত্ত বাংলায় প্রথম সেইটা করে দেখালেন যে বিচ্ছেদ বেদনা এ তো জীবনেরই অঙ্গ। যেমন হাসি, মিলন, যাকে কমিক রস বলা হয়, সেটা যেমন সাহিত্যের নাটকের বিষয় হতে পারে, ট্র্যাজেডিও হতে পারে। করুণ রসও তো নাটকের রস, সাহিত্যের রস। তাকে কেন ভারতীয় দর্শনের নামে অপাংক্তেয় করে রাখব? সাহিত্যকে কেন করুণ রসের সাহিত্য রূপে সৃষ্টি করবার সেই সুযোগ থেকে সাহিত্যকে বঞ্চিত করব? এবং সেটা যে সত্যি একটা বিপ্লব সূচিত করেছিল তার সবথেকে বড় প্রমাণ, যখন মধুসূদন দত্ত এই কৃষ্ণকুমারী নাটক লিখছেন, ইতিমধ্যে আমরা দেখেছি যে শর্মিষ্ঠা নাটক লেখার পর পদ্মাবতী নাটক কিন্তু আর লেখা হলেও ওই বাগবাজার বেলগাছিয়া রঙ্গমঞ্চে এই নাটক আর অভিনীত হয়নি। এর মধ্যে প্রতাপচন্দ্র সিংহ, ঈশ্বরচন্দ্র সিংহের থিয়েটারের প্রতি একটা আগ্রহ কমতে থাকছে। দুই ভাইয়ের মধ্যে একজন মারা যাচ্ছেন, ফলে থিয়েটার প্রায় উঠে গেল। কিন্তু উঠে যাওয়ার আগে থেকেই দেখা যাচ্ছে যে মধুসূদনের নাটকের প্রতি তাদের আগ্রহ কমতে থাকছে। তাহলে কি সেটা এরকম যে মধুসূদন শর্মিষ্ঠা নাটকটা যতখানি রাজাদের তখনকার দর্শকের রুচির দিকে তাকিয়ে লিখছিলেন, এবার কি তিনি কিছুটা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন? তিনি তাঁর মতো করে স্বাধীনভাবে নাটক লেখার চেষ্টা করছেন যা রাজাদের পছন্দ হচ্ছে না। এবং সেটা যে সত্য তার সবথেকে বড় প্রমাণ, মাঝখানে দুটি প্রহসনের কথা আমরা বলেছিলাম, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, সেখানে তার পরিচয় আছে। আমরা সে কথায় ফিরে যাব। কৃষ্ণকুমারী নিয়ে আলোচনাটুকু যদি আমরা শেষ করি এই কৃষ্ণকুমারী প্রসঙ্গে, যে এই নাটক আমাদের এই বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছে না। এমনকি মধুসূদনের বন্ধুস্থানীয় মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর, তিনি তার পাথুরিয়াঘাটাতে তার জমিদার বাড়িতে এই নাটক অভিনয় করতে চেয়েছিলেন। লক্ষণীয়, তার মা এই নাটক অভিনয় করতে দেননি, কারণ তার মনে হয়েছিল এই নাটক ট্র্যাজেডি নাটক, বেদনার নাটক, মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে। এই নাটক অভিনয় করলে গৃহস্থের অমঙ্গল হয়। এই যে নাটক, তাকে গৃহস্থের মঙ্গল অমঙ্গল দিয়ে বেঁধে ফেলা হচ্ছে। তাহলে এই যখন সংস্কার চলছে,
সেই বাজারে দাঁড়িয়ে মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজিক রসের আবেদন নিয়ে নাটক লেখা, যিনি অথচ বিশ্বাস করেন নাটকটিকে মঞ্চে অভিনয় করতে না পারলে তার সার্থকতা নেই, তাহলে এই ধরনের নতুন নাটকগুলিকে তাকে মঞ্চে অভিনয় করানোর ব্যাপারে যার একটা প্রত্যাশা তৈরি হয়েছে, তিনি সেই পরিবর্তনটা বাংলা নাটক এবং থিয়েটারে আনতে চাইছেন, তিনি তো নিঃসন্দেহে একটা বিপ্লব সূচনা করেছেন। এবং তার এই নাটক কিন্তু শোভাবাজারে আমাদের বলা যেতে পারে ওই মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর তার পাথুরিয়াঘাটার বাড়িতে অভিনয় করতে না পারলেও পরবর্তীকালে এই নাটক কিন্তু অভিনীত হয়েছে, শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটিতে অভিনীত হয়েছে। এই নাটককে সাগ্রহে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন রবীন্দ্রনাথদের জোড়াসাঁকো, যে বাড়ির যে থিয়েটার, সেই জোড়াসাঁকো থিয়েটার। ফলে এইগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এমনকি আমরা এটাও জানি এই নাটক ন্যাশনাল থিয়েটারেও অভিনীত হয়েছে, গিরিশচন্দ্ররাও এই নাটক অভিনয় করেছেন। গিরিশচন্দ্ররা যখন দুই দলে বিভক্ত হয়ে যাচ্ছেন, ন্যাশনাল থিয়েটার আর হিন্দু ন্যাশনাল থিয়েটার, তখন ন্যাশনাল থিয়েটারে এই নাটক অভিনয় করছে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, তাহলে তার অর্থটাই হচ্ছে যে কৃষ্ণকুমারী একটা নতুন নাটক প্রাথমিকভাবে তাকে গ্রহণ করতে অসুবিধা হলেও এই নাটকের গুণাগুণকে শেষ পর্যন্ত সেদিনের বিদ্বৎ সমাজকে স্বীকৃতি দিতেই হয়েছে, এবং সেই স্বীকৃতির মধ্য দিয়ে যেটা উঠে আসছে যে একটা বিপ্লব, বাংলা নাটকের ট্র্যাজিক রসকে ফুটিয়ে তোলার বিপ্লব। এছাড়া আমরা এ প্রসঙ্গে যে মধুসূদনের দুটি প্রহসনের কথা বলছিলাম, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটি প্রহসন রচনা করবার পর মধুসূদন দেখেছিলেন যে এই দুটো প্রহসনও বেলগাছের রঙ্গমঞ্চে অভিনয় করতে চায়নি, রাজারা অভিনয় করতে চায়নি। বিশেষত একেই কি বলে সভ্যতাতে তিনি তৎকালীন শহর কলকাতার যে ইয়ং বেঙ্গল শ্রেণী, তারা যারা নতুন সমাজ গঠনের চিন্তা নিয়ে ব্যস্ত, অথচ তাদের মধ্যেই একটা সংখ্যায় একটা শ্রেণী আছে যারা বাইরে নারী স্বাধীনতার কথা বলছে, কিন্তু তাদের পরিবারের লোকেরাই, তাদের পরিবারের মেয়েরাই, তাদের স্ত্রীরাই অন্ধকারে আচ্ছন্ন, তারাই স্বামীর সুখ থেকে বঞ্চিত। সেই যে স্বেচ্ছাচারী শ্রেণী, তাদের মধ্যে এমনও অনেকে আছে যারা ইংরেজ বলা যেতে পারে পাশ্চাত্য কালচারটাকে ভেতরে গ্রহণ করতে না পেরে বাইরে থেকে অনুকরণ করছে। তারা ইয়ং বেঙ্গলদের মতো আদব কায়দা শিখেছে, অথচ শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। এই যে ভণ্ড ইয়ং বেঙ্গল, তাদেরকে নিয়ে তিনি লিখছেন একেই কি বলে সভ্যতা। এটা আসলে বলা যেতে পারে মধুসূদনের স্বজাতির যে অভিজ্ঞতা, তাকে বিশ্লেষণ করা। কারণ মনে রাখতে হবে মধুসূদন নিজেও খ্রিস্টান ধর্মে দীক্ষা নিয়েছিলেন, তার জন্য তাকে ত্যায্যপুত্রও হতে হয়েছিল। সেই যে মানুষটা, যিনি নিজে ইয়ং বেঙ্গল হবার সূত্রে ইয়ং বেঙ্গলদেরকে তিনি কাছ থেকে দেখেছিলেন, এই জাতির মধ্যে এমন অনেকেই আছে যারা ইয়ং বেঙ্গল সেজে বসে আছে, অথচ তাদের শিক্ষা, তাদের জ্ঞান সেটা নেই। তারা শুধু ইয়ং বেঙ্গলদের মতো ওই মদ খাওয়াটাকেই প্রগতির লক্ষণ বলে মনে করে। ব্রাহ্মণ বলা যেতে পারে গঙ্গা জলের পবিত্রতা না মানা, বৈষ্ণবদেরকে গালাগাল করা, এগুলোকেই তারা, হিন্দুদের কালচারটার বিরুদ্ধে গালাগাল করাটাকেই তারা ইয়ং বেঙ্গল হওয়ার লক্ষণ বলে মনে করেছিল। সেই স্বজাতির মুখোশ খুলে দিচ্ছেন একে কি বলে সভ্যতাতে। আবার বুড়ো শালিকের ঘাড়ের মতো প্রহসনে তিনি গ্রামের ধ্বজাধারী জমিদাররা, যারা মুখে কৃষ্ণের নাম নেন, প্রভুর নাম নেন, যারা তাদের সন্তানেরা কলকাতায় থেকে না জানি মদ মাংস খেয়ে বেলেল্লাপনা করে উচ্ছন্নে গেল কিনা সেই নিয়ে চিন্তিত, অথচ নিজেরা নারীদেরকে দেখলে নিজেদের কামবাসনার দ্বারা পরিচালিত হয়ে নিজেদেরকে সংযত রাখতে পারেন না। এমনকি হিন্দুদের যে দেবতা, সেই শিবের ভাঙা মন্দিরেও এক মুসলমান নারীর সঙ্গে মিলনের জন্য সেজেগুজে বৃদ্ধ বয়সেও যেভাবে ওই শালিক পাখির রোঁয়া উঠে যায় বৃদ্ধ শালিকের, সে যদি বৃদ্ধ বয়সে রোঁয়া ফলানোর চেষ্টা করে কোনো স্ত্রী শালিককে দেখে তা যেমন হাস্যকর হয়, তেমনি বৃদ্ধ বয়সেও সে যেভাবে বলা যেতে পারে এক মুসলমান নারী ফতেমাকে তার মনোরঞ্জনের জন্য, তার সঙ্গে মিলনের জন্য অন্ধকারে সে যেভাবে সেজে গুজে যুবা সেজে বেরিয়ে পড়ে, তার এই চরিত্রভ্রষ্টতা সেদিনের অনেক ধর্মধ্বজী জমিদারদের মুখোশ খুলে দিচ্ছে। ফলে
সেই জমিদার শ্রেণীকে নিয়ে নাটক লেখা হলেও সেই নাটক কখনো রাজাদের পক্ষে মঞ্চে অভিনয় করা সহজ ছিল না, সম্ভবও ছিল না মেনে নেওয়া। তারাই তো সেই জন্য নাম পরিবর্তন করে ভগ্ন শিব মন্দিরকে পরিবর্তন করলেন। নাম হলো বুড়ো শালিকের ঘাড়েরও। হিন্দুদের দেবতা শিবের নামে নামকরণ করা ভগ্ন শিব মন্দির, এতে হিন্দুদের দেবভাবনার প্রতি আঘাত হয়। কিন্তু নাম পরিবর্তন করা হলেও সেই নাটকও, সেই প্রহসনও অভিনীত হলো না। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদিও পরবর্তীকালে এই ধরনের প্রহসন আমাদের বিশিষ্ট অভিনেতা উৎপল দত্ত করেছেন। তার একি কী বলে সভ্যতা বা বুড়ো শালিকের ঘাড়েরোর মতো প্রহসন, বিশেষত একি কী বলে সভ্যতা আমাদের জোড়াসাঁকো থিয়েটারেও, রবীন্দ্রনাথদের থিয়েটারেও, মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর যারা রয়েছেন এই থিয়েটারের সঙ্গে, তাঁদের থিয়েটারেও কিন্তু অভিনীত হয়েছিল। অর্থাৎ তাঁরা, মানে জোড়াসাঁকো থিয়েটার কর্তৃপক্ষ, তারা তো আর এত সংস্কারবাদী নয়, তারা প্রগতিশীল। ফলে যে কোনো ধরনের নাটক তারা অভিনয় করবার দিকে মনোযোগ দিয়েছিলেন। মধুসূদনের নাটক সেখানে অভিনীত হয়েছিল। তো যাই হোক, এই যে মধুসূদন দত্তের নাট্য পরিক্রমা, সেখান থেকে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট, তা হচ্ছে মধুসূদন দত্ত বাংলা নাটকের ক্ষেত্রে একটা পরিবর্তন এনেছিলেন। শর্মিষ্ঠা থেকে তার সেই পরিবর্তনের পথ চলাটা শুরু এবং একে একে কৃষ্ণকুমারীতে গিয়ে তার চূড়ান্ত পরিণতি। মাঝখানে দুটি প্রহসন লিখে তিনি বাংলা প্রহসনের আদর্শ তৈরি করছেন। তার হাত ধরেই প্রহসনের যথার্থ সূচনা আমরা বলতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মধুসূদন শুধু নাটকের লোক ছিলেন না, তিনি শুধু নাটক লিখেছেন তাই নয়, মঞ্চের সঙ্গেও তার কিন্তু একটা মঞ্চ সম্পর্কেও তার ভাবনা ছিল। পরবর্তীকালে যখন বেঙ্গল থিয়েটার তৈরি হচ্ছে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে, সেই বেঙ্গল থিয়েটারের যে পরিচালন সমিতি, তাদের মধ্যে কিন্তু মধুসূদন দত্তও ছিলেন। উপদেষ্টা মণ্ডলী যাকে বলতে পারি, তিনিই প্রথম পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী নিয়ে এসে অভিনয় করা। পুরুষেরা গোপদাড়ি কেটে অভিনয় করে নারী সেজে, এটা কখনো ভালো দেখায় না। স্ত্রী চরিত্রে অভিনেত্রী ছাড়া কখনো পুরুষের দ্বারা স্ত্রী চরিত্রকে ফুটিয়ে তোলা সম্ভব নয়। এই যে জ্ঞানটা, তার কথাতেই কিন্তু সেদিন ওই বেঙ্গলি থিয়েটারে অভিনেত্রী আনা হয়েছিল 4 জনকে। সেই অভিনেত্রী নিয়ে আসার প্রসঙ্গটা পরবর্তীকালে গ্রেট ন্যাশনাল থিয়েটার থেকে শুরু করে একের পর এক থিয়েটারকে শেষ পর্যন্ত গ্রহণ করতে হয়। বাংলা থিয়েটারে অভিনেত্রী ছাড়া নারী চরিত্রে অভিনয় করা যে আর যায় না, এটাকে মেনে নিতে হয়। সেদিন মধুসূদনই কিন্তু তার পথটা শুরু করে দেখিয়েছিলেন। এছাড়া আমরা যে কথা বলছিলাম, মধুসূদনই কিন্তু প্রথম ন্যাশনাল থিয়েটার, জাতীয় রঙ্গমঞ্চের স্বপ্ন দেখেছিলেন। আসলে তিনি মনে করেছিলেন যে থিয়েটার, নাটক মঞ্চে অভিনয় না করলে তার সার্থকতা নেই। তাই নাটক এমনভাবে লিখতে হবে যাতে মঞ্চে অভিনয় করা যায়। আবার মঞ্চ যদি নাটককে বেঁধে দেয় যে এইভাবেই নাটক লিখতে হবে, তাহলে নাটক হিসাবে, সাহিত্য হিসেবে তার গুণাগুণ নষ্ট হয়। তাই তো তাকে বেলগাছিয়া থিয়েটারের রাজাদের মনোরঞ্জন করে নাটক লিখতে হচ্ছিল। তাই শর্মিষ্ঠা পুরোপুরি সংস্কৃত আদর্শ ছাড়তে পারেনি, কিন্তু সেই আদর্শকে তিনি আস্তে আস্তে ভাঙলেন। তার ফলেই তো তার নাটক আর ওই বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত হলো না। এই যে ভাঙলেন, নাটকের মতো হবে, তার নিজস্ব স্বাধীনতা থাকবে, আবার মঞ্চ এমন হবে যাতে সে আগে থেকে বেঁধে না দেয় যে একটা নাটক এইভাবেই লেখা হবে, নাটককারকে সেইভাবেই নাটকটা লিখতে হবে। তাই তিনি এমন একটা রঙ্গমঞ্চ চাইলেন, জাতীয় রঙ্গমঞ্চ বলতে তিনি এমন একটা রঙ্গমঞ্চ কথা ভাবলেন যেখানে মঞ্চের প্রয়োজনে নাটককারকে নাটক লিখতে গিয়ে কাটছাট করতে হবে না, বরং মঞ্চ নাটককারকে স্বাধীনতা দেবে এবং নাটককার যেভাবে নাটক লিখছেন সেইভাবেই যাতে নাটকটাকে মঞ্চে অভিনয় করা যায়, তার জন্য মঞ্চ নিজেকে প্রসারিত করবেন, মঞ্চ নিজের উদারতা দেখাবেন। এবং আমরা দেখলাম যে তার ন্যাশনাল থিয়েটার ভাবনা, রঙ্গমঞ্চ ভাবনা, সেই ভাবনা আসলে সেই একজন শিল্পীর স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায়, নাটককার হিসেবে একজন নাটককার কেমন করে স্বাধীনভাবে মঞ্চের দাসত্বকে স্বীকার না করেও নাটক লিখতে পারেন, তার রঙ্গমঞ্চ ভাবনা, ন্যাশনাল থিয়েটার বা জাতীয় রঙ্গমঞ্চের ভাবনা আসলে সেই ভাবনারই ফলশ্রুতি বলা যেতে পারে। আমরা জানি না গিরিশচন্দ্র ঘোষ থেকে শুরু করে পরবর্তীকালের পেশাদার থিয়েটার সেই ভাবনাকে কতখানি বাস্তবায়িত করতে পেরেছে। হয়তো পারেনি। তার কারণ ন্যাশনাল থিয়েটার নাম দিয়ে যে থিয়েটার তৈরি হয়েছিল তা ক্রমশই আমরা জানি প্রতাপচন্দ্র জহুরি থেকে শুরু করে অনেকের হাত দিয়ে সেটা একেবারেই ব্যবসায়িক থিয়েটারে পরিণত হয়েছিল, যেখানে টিকিট বিক্রি করে অর্থ উপার্জনটাই মুখ্য উদ্দেশ্য হওয়ায় শিল্পীর স্বাধীনতা খর্ব হয়েছিল বটে,
সেই স্বাধীনতা, মধুসূদনের সেই জাতীয় রঙ্গমঞ্চের ভাবনা, হয়তো জাতীয় শব্দটাকে বাদ দিতে হবে এবার, অনেকটা আজকের দিনে বাস্তবায়িত হচ্ছে আজকের গ্রুপ থিয়েটারগুলোর মধ্য দিয়ে, যারা স্বাধীনভাবে নাটক লেখে এবং সেই নাটককে নিজেদের মতো করে অভিনয় করে। মঞ্চের দিকে তাকে নাটকের স্বাধীনতা, তার সম্ভাবনাকে খর্ব করতে হয় না। শম্ভু মিত্রের হাত ধরে যে বহুরূপী দল, সেই দলই প্রথম তার পথ দেখালো। এক একটি মানুষের আন্ডারে, অধীনে এক একটি দল স্বাধীনভাবে নিজেদের মতো করে নাটক লিখছেন এবং নিজেদের মতো করে তাকে অভিনয় করছেন, নির্দেশনা দিচ্ছেন। বোধহয় এখানেই মধুসূদনের ভাবনা, জাতীয় না হোক, অন্তত এই গ্রুপ থিয়েটারের মধ্য দিয়ে সেই ভাবনা যে মঞ্চের অধীন হয়ে নাটক লেখা নয়, নাটক যেভাবেই লেখা হোক না কেন, মঞ্চ নিজেকে তার মতো করে প্রসারিত করবে। এই যে পরস্পরের মধ্যে একটা সমঝোতা, সেটা বোধহয় আজকে গ্রুপ থিয়েটারের মধ্য দিয়ে কিছুটা হলেও বাস্তবায়িত হয়েছে। মধুসূদন দত্ত এবং বাংলা নাটক ও নাট্যমঞ্চ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।